আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল্লাহ আলিফ। আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ইন্টারমিডিয়েট, তোমরা যারা 2026 ও 27 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের অধ্যায় 3-এর আমাদের যে প্লেলিস্ট ছিল সেই প্লেলিস্টের সর্বশেষ ভিডিও অর্থাৎ তৃতীয় পর্ব উভয়ের সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আর দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করা। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর আমাদের যে তৃতীয় পর্ব ছিল সেই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। উভয় জের সংশোধন পদ্ধতি, এর আগে আমরা আমাদের একক জের সংশোধন পদ্ধতি নিয়ে ক্লাস করেছি। আমরা সেখানে ম্যাথ সলভ করেছি। আমরা একক জের পদ্ধতিতে দেখেছি যে আমাদের কাছে একটা জের দেওয়া থাকবে, অর্থাৎ ব্যাংক বই অথবা পাস বই অনুযায়ী যে কোনো একটা জের দেওয়া থাকবে, আমরা আরেকটা জের বের করবো। বাট আদতে আমরা কিন্তু কোনো রাইট অ্যান্সার পাইনি। আসলে আমাদের যে জেরটা দেওয়া ছিল সেটাও একটু ভুল ছিল, আবার যেটা আমরা বের করেছি সেখানেও কিছু ভুল ছিল। সো আমরা এখানে যেটা করব, উভয় জের সংশোধন পদ্ধতিতে আমরা বলছি ব্যাংক জের ও নগদান বইয়ের উভয় জের নিয়েই কাজ করে। অর্থাৎ উভয় জের পদ্ধতিতে আমরা ব্যাংকেও কাজ করব, উভয় জের পদ্ধতিতে আমরা নগদান বইতেও কাজ করব। আমরা কিন্তু এতদিন দেখেছি একক জের পদ্ধতিতে কে কার মতো হবে, এখানে কিন্তু কেউ কার মতো হবে না, এখানে সবাই যার যার নিজের মতো করে কাজ করবে। তাহলে চলো আমরা এখানে দুইটা জের নিয়েই কাজ করব। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের ফ্যাক্ট যেটা, স্যার উভয় জের করতে গেলে আমাদের দুটো জের লাগবে। উভয় জের করতে গেলে আমাদের কয়টি জের লাগবে বলো তো? দুইটি জের লাগবে। একটা হচ্ছে স্যার নগদান বইয়ের জের, আর একটা হচ্ছে পাস বইয়ের জের। কেমন? তাহলে তারপরে চলো আমরা একটু যাই দেখি কি আছে আমাদের জন্য। এই যে আমরা বলছি নগদান বইয়ের জের এবং পাস বইয়ের জের, এটাকে আমরা কিভাবে কাজ করব? দেখো, খুবই সিম্পল ফ্যাক্ট। আমরা জাস্ট কয়েকটা জিনিস নিয়ে একটু কাজ করব। প্রথমে যদি আমরা একটু নগদান বইয়ের সেক্টরটা দেখি, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যেখানে বা যে বইতে লেখা হয়নি, অর্থাৎ আমরা কোন একটা ঘটনা কোন বইতে লিখবো, ধরো কোন একটা ঘটনা যদি কোন একটা বইতে লেখা হয় নাই, নগদান বই এবং পাস বই, যেই বইতে লেখা হয় নাই আমরা ওই বইতেই ঘটনাটা লিখবো। যেমন যদি আমরা বলি যে আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, এখন তুমি চিন্তা করো, তুমি একটা চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়েছো যেটা ব্যাংকে আদায় হয় নাই, সো তুমি কিন্তু লিখছো মানে নগদান বই লিখছে, বাট ব্যাংক কিন্তু লেখে নাই। সো আমরা কি করব, যে এখানে লেখা হয়নি অর্থাৎ ব্যাংকে লিখবো। কেমন? তাহলে চলো আমরা দেখি নগদান বইতে আমরা কি কাজ করব। নগদান বইতে আমরা যোগ করব, প্রথমে হচ্ছে কি আমরা এখানে ব্যালেন্স নিয়ে আসবো। এখানে কি নিয়ে আসবো বলতো? জেড নিয়ে আসবো। এখানে জেডটা দেখাইতে হবে ম্যান্ডেটরিলি, এবং জেড নিয়ে আসার পর আমরা অল কাইন্ড অফ গুড নিউজ। স্যার বলো তো, পৃথিবীতে এমন কেউ আছে যে টাকার খবর শুনলে খুশি হয় না? আমরা কিন্তু সবাই টাকার খবর শুনলে খুশি হয়ে যাই। সো তুমি দেখো, আমাকে যদি বলা হয় যে ব্যাংক আমাকে সুদ দিয়েছে, আই উইল বি হ্যাপি, আমি খুশি হব। তাহলে এই যে এটা আমার যেই নিউজগুলো আমাকে হ্যাপি করে, যে নিউজগুলো আমাকে খুশি করে, আমরা সেগুলো কি বলছি? গুড নিউজ। কেমন? তাহলে ব্যাংক আমাকে সুদ দিয়েছে, এটা হচ্ছে আমার জন্য গুড নিউজ। ব্যাংক আমার হয়ে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করে দিয়েছে, এটা আমার জন্য গুড নিউজ। সিমিলারলি ব্যাড নিউজ গুলোকে আমরা বিয়োগ করে দিব। নগদান বইতে কি করব? ব্যাড নিউজ গুলোকে বিয়োগ করে দিব। দ্যাট মিনস যেগুলো শুনলে আমার কাছে খারাপ লাগে। এখন আমার কাছে খারাপ লাগে কোনগুলো শুনলে? ধরো ব্যাংক আমার টাকা দিয়ে দিয়েছে। ব্যাংক আমার থেকে সার্ভিস চার্জ কর্তন করেছে। ব্যাংক পাওনাদারকে আমাকে জিজ্ঞাসা না করেই টাকা দিয়ে দিয়েছে। ব্যাংকের সেই রাইট আছে। সো এই যে এই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে ব্যাংক আমাকে ব্যাড নিউজ দিয়েছে। সো অল কাইন্ড অফ গুড নিউজ এবং অল কাইন্ড অফ ব্যাড নিউজ। গুড নিউজ গুলোকে কি করতে হবে স্যার? যোগ করতে হবে। ব্যাড নিউজ গুলোকে কি করতে হবে বলো তো? বিয়োগ করতে হবে। আচ্ছা। এরপরে যদি আমরা একটু আসি পাস বইয়ের সেকশনে, পাস বইয়ের সেকশনও স্যার সিমিলারলি প্রথমে আমরা এখানে জেড নিয়ে আসবো। জেড নিয়ে আসার পর এখানে আমরা যোগ করব। দেখো যোগের ক্ষেত্রে ২ টা এলিমেন্ট এখানে আছে আমাদের। হুম, আমরা যদি একটু দেখি কি, কি আছে। পথিমধ্যে জমা, পরিবহনাধীন জমা, ডিপোজিট ইন ট্রানজিট, মাঝপথে জমা, রাস্তায় জমা, বহন পথে পরিবহনাধীন জমা, অসম্পূর্ণ জমা, পথিমধ্যে আমানত, পথিমধ্যে চেক, আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য অপেক্ষমান চেক। এখানে যা কিছু বলেছে এই পুরো সেগমেন্টটা জুড়ে সবকিছু দ্বারা আসলে একটা ঘটনাকেই ডিফাইন করেছে। সবকিছু দ্বারা একটা কথাকেই বুঝাইছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে যে স্যার চেক জমা দিয়েছি কিন্তু টাকা পাইনি।
চেক জমা দিয়েছি কিন্তু টাকা পাইনি। দ্যাট মিনস আমরা এখানে কি করেছি স্যার? তুমি দেখো প্রতিমধ্যে জমা মানে তুমি চেক নিয়ে ব্যাংকে লোক পাঠিয়েছো কিন্তু সেই চেকটা এখনো যায়নি। পরিবহনাধীন চেক, ডিপোজিট ইন ট্রানজিট এটার ইংরেজি নাম। তারপর হচ্ছে মাঝপথে জমা, রাস্তায় বহন পথে জমা। মানে তুমি চেক নিয়ে ব্যাংকে গিয়েছো। কিন্তু সেই চেকটা থেকে তুমি টাকা পাও নাই। এখন এরকম ঘটনাগুলোকে আমরা ব্যাংক বইতে যোগ করব এবং ব্যাংকের ভুল যা জেরকে হ্রাস করেছে, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। ব্যাংকের ভুল স্যার জেরকে কিভাবে হ্রাস করে? মনে করো আমাদের আমরা ধরে নিচ্ছি এখানে স্যার ব্যাংকে জের ছিল ৳২,০০০ বা ৳২০,০০০ ধরো ব্যাংকে জের ছিল ৳২০,০০০ তুমি উত্তোলন করেছো ৳১,০০০ তাহলে জের হওয়ার কথা ছিল ৳১৯,০০০ কিন্তু ব্যাংক ভুলে কি করছে? ভুলে ব্যাংক মাইনাস করেছে ৳১০,০০০ তাহলে এখন কত হবে বলো তো? এখন আমাদের ব্যালেন্স হবে ৳১০,০০০ তো এই যে ব্যাংক ভুল করছে, ব্যাংক ভুল করার ফলে আমার জের ৳৯,০০০ কমে গিয়েছে না? তো এটাকেই আমরা বলছি ব্যাংকের ভুল যা জেরকে হ্রাস করেছে। এরপরে যদি আমরা একটু দেখি দেখো বিয়োগ করব কি, কি? আমরা বিয়োগ করব বকেয়া বা অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং চেক, তারপর হচ্ছে ব্যাংকে উপস্থিত না হওয়া চেক, ব্যাংকে অনুপস্থিত ইস্যুকৃত চেক। আসলে স্যার এই সবকিছু দ্বারা এই ঘটনাটাকেই ডিফাইন করে। এই ঘটনাটাকেই বুঝায়। যে স্যার আমরা একটা চেক ব্যাংকে ইস্যু করেছি কিন্তু সেই চেকটা ব্যাংকে উপস্থিত হয় নাই। মানে তুমি তোমার কোনো পাওনাদার বা যে তোমার কাছে টাকা পায় তাকে তুমি একটা চেক দিয়েছো কিন্তু সেই চেকটা ব্যাংকে কি হয়নি? এখন উপস্থিত হয়নি। অ্যান্ড লাস্টলি যেটা আছে স্যার ব্যাংকের ভুল যা জেরকে বৃদ্ধি করেছে। এবার উল্টা কাজ করছে। দ্যাট মিনস তুমি মনে করো যে আসলেই লিখেছিলা উত্তোলন করছিলে ৳১,০০০ বাট ব্যাংক শূন্য একটা কম দিয়ে ফেলছে। তাহলে এখানে আমার জেরটা বেড়ে গেছে। তাহলে ব্যাংকের ভুল যা জেরকে বৃদ্ধি করেছে। তাহলে স্যার আমাদের সিম্পল হিসাব যে আমরা টোটাল কি, কি এলিমেন্ট নিয়ে কাজ করতেছি? যখন ১ম কথা হচ্ছে কোন একটা লেনদেন কোথায় লিখব? যেই বইতে লেখা হয় নাই। যদি আমরা নগদান বইতে বা নগদান বইয়ের সাইডে কাজ করি তাহলে আমাদের কনটেন্ট ২ টা। একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ গুলো যোগ করব, ব্যাড নিউজ গুলো বিয়োগ করব। আর পাস বইয়ের ক্ষেত্রে যদি হয় মানে তুমি নগদান বইতে লিখেছ কিন্তু পাস বইতে লেখো নাই, সেই ক্ষেত্রে তুমি পাস বইতে যখন লিখবা তখন আমাদের এলিমেন্ট ৪ টা। ১ম এলিমেন্ট কি স্যার? তুমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছো বাট ব্যাংক তোমারে টাকা দেয় নাই। এগুলা কি, কি নামে থাকতে পারে? এই যে দেখো এখানে প্রতিমধ্যে জমা, পরিবহনাধীন চেক, ডিপোজিট ইন ট্রানজিট, মাঝপথে জমা, রাস্তায় জমা, বহন পথে জমা, এরকম আরো এই যে নামগুলো আছে এই নামগুলো থাকতে পারে। আর আরেকটা জিনিস আমরা যোগ করব সেটা হচ্ছে ব্যাংক ভুল করছে। ব্যাংক ভুল করে সে জেটটাকে বৃদ্ধি করে ফেলছে। এমন ভুল করছে যে ভুলের ফলে আমার ব্যালেন্স বেড়ে গেছে। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট যার ভুল তার সাইডে। আমরা ১ম এ বলছিলাম যে সাইডে ঘটনাটা ঘটছে তার উল্টা সাইডে মানে যেখানে লেখি নাই ওইখানে লিখতে হবে। আর ভুলের ক্ষেত্রে যার ভুল তার সাইডেই কাজ করতে হবে। আর বিয়োগের ক্ষেত্রে কি করব আমরা? বকেয়া চেক বা অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংকে উপস্থিত না হওয়া চেক মানে স্যার আমি কাউকে চেক দিয়েছি, সেই চেকটা ব্যাংকে এখনো যায়নি। এই চেকগুলোকে মাইনাস করে দিতে হবে। আর ব্যাংকের ভুল যা জেরকে হ্রাস করেছে। সো আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো চলো আমরা দেখি একটা ম্যাথ করি আমরা এখান থেকে। যদি আমরা একটু ম্যাথ দেখি, কি বলছে দেখো ২০১৬ সালের ৩০ জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। তাইলে দেখো আমার এখানে ২ টা ব্যালেন্স দেওয়া আছে। একটা হচ্ছে নগদান বই মোতাবেক। হ্যাঁ? আর কি বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা ৳৩০,০০০ আর বলতেছে হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক বিবরণী মোতাবেক আমার ব্যাংক জমার পরিমাণ কত? ৳২৬,০০০ এবং এই যে স্যার দেখো ২ টার মধ্যে একটা গড়মিল হইছে। এক জায়গায় ৳৩০,০০০ এক জায়গায় ৳২৬,০০০ এই গড়মিলের কারণ অনুসন্ধান করতে গিয়ে নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়। তো আমরা এই যে স্যার এইখানে এই কারণগুলো পেয়েছি। সো আমরা এই কারণগুলো নিয়ে আলাপ করব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা ১ম এ ব্যালেন্স গুলো লিখে ফেলবো। তাইলে আমরা এখানে লিখব হচ্ছে গিয়ে এই পাশে ব্যাংক বই, এখানে হচ্ছে নগদান বই। ওকে। চলো দেখি কি বলছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৳৩০,০০০ তাহলে আমরা এখানে লিখে ফেলবো। নগদান বই সাইটে ব্যাংক জমা ৳৩০,০০০ আচ্ছা। আর এইখানে হচ্ছে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা ৳২৬,৫০০ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে
26,500 টাকা। এবার কিছু ঘটনা আমাদেরকে যোগ করতে হবে এবং কিছু ঘটনা বিয়োগ করতে হবে। চলো দেখি কি, কি যোগ করব আমরা, কি, কি বিয়োগ করব। ১ম এ আসো ১ নাম্বার, জুন মাসে ব্যাংক ৳৩০০ সার্ভিস চার্জ কর্তন করছে। আচ্ছা দেখো, ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে। তাহলে এই সার্ভিস চার্জ কে কর্তন করেছে? ব্যাংক কর্তন করছে। ঘটনাটা ঘটছে কোথায়? ঘটনাটা ব্যাংকে ঘটছে। তাইলে আমরা বলছি যেখানে ঘটবে তার উল্টা সাইডে, মানে যেখানে লিখি নাই। ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করছে, আমরা কি নগদান বই আমানতকারী বাসায় বসে আমরা কিন্তু ঘটনা জানি না। তাহলে স্যার এটা কোথায় লিখতে হবে? প্রথমত নগদান বইতে লিখতে হবে। এবার আসো, তুমি বলো তো তোমার সার্ভিস চার্জ কর্তন করলে এটা তোমার কাছে কি তোমাকে হ্যাপি করবে না স্যাড করবে? ডেফিনিটলি সেট করবে। সো এটা একটা ব্যাড নিউজ। তাহলে আমরা এটাকে কি করব? মাইনাস কলামে লিখব। কোন কলামে? নগদান বইতে। তাহলে আমরা এখানে ১ নম্বর দিয়ে লিখব সার্ভিস চার্জ কর্তন। সার্ভিস চার্জ কর্তন ৳৩০০। কেমন? তারপরে চলো দেখি আমরা কি আছে। ২ নম্বরে বলতেছে পাওনাদারের বরাবর ইস্যুকৃত ৳২৫০০ একটি চেক ভুলে ব্যাংক বা ৳৫,২০০ ডেবিট করেছে। আচ্ছা স্যার, পাওনাদারকে আমরা একটা চেক ইস্যু করেছিলাম যেটা ৳২৫০০। এটা চেক ভুলে ৫২ বা ৳৫,২০০ ডেবিট করেছে। হ্যাঁ, ব্যাংক আমাকে ডেবিট করবে। এটা নিয়ে কোন প্রবলেম নাই। এখন সমস্যাটা হচ্ছে ভুলটা হচ্ছে ব্যাংকের। ভুলটা কার? ব্যাংকের ভুল। আচ্ছা। যদি ঘটনাটা ব্যাংকের ভুল হয় তাহলে এবার আমরা বুঝি চলো। তোমার মাইনাস করার কথা ছিল কি? ৳২৫০০। বাট ব্যাংক মাইনাস করছে কত? ব্যাংক মাইনাস করছে ৳৫,২০০। আচ্ছা, ব্যাংক যখন তোমাকে বেশি মাইনাস করে ফেলবে তখন কি তোমার জের বাড়বে নাকি জের কমে যাবে? ডেফিনিটলি জের কমে যাবে। তাহলে এটা হচ্ছে জেরকে হ্রাস করেছে। কেমন? তাহলে এখানে জেরটাকে হ্রাস করা হয়েছে। তাহলে যেহেতু এটা ব্যাংকের ভুল জেরকে হ্রাস করেছে তাহলে এটা প্রথমত ব্যাংক কলামে যাবে এবং জেরকে হ্রাস করলে সেটা যোগ করতে হয়। তাহলে এটা আমরা যোগ কলামে লিখব। তাহলে আমরা এখানে লিখব পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংক ভুলে, ভুলে না ভুল লিখেছে। আচ্ছা, কত টাকা লিখেছে? এখানে আমাদের হচ্ছে আমরা জানি ব্যাংক সমন্বয় সবসময় পার্থক্য নিয়ে কাজ করে। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি ২৫০০ মাইনাস হচ্ছে ৫,২০০ মাইনাস ২৫০০ মাইনাস করে কত হবে দেখো? ৳২,৭০০। তাহলে আমরা ৳২,৭০০ নিয়ে কাজ করব। তাহলে আসো আমরা লিখে ফেলি। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ৳২,৭০০। ওকে। যেহেতু এটা মাইনাস করলাম এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই। তারপরে আসো। তারপরে কি বলছে? ২ নম্বরটা গেল। ৩ নম্বরে বলছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। তার মানে ঘটনা কোথায় ঘটছে? ব্যাংকে ঘটছে। তাহলে আমরা এটা কোথায় লিখব? তাহলে আমরা এটা নগদান বইতে লিখব। এখন আসো, ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। এটা আমাদের জন্য গুড নিউজ না ব্যাড নিউজ? এটা আমাদের জন্য গুড নিউজ। তাহলে আমরা এটা ব্যাংক কলামে যোগ করে দিব। সরি, নগদ কলামে যোগ করে দিব। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক সুদ মঞ্জুর করেছে। কত টাকা ব্যাংক সুদ মঞ্জুর করেছে দেখো তো? ব্যাংক সুদ মঞ্জুর করেছে হচ্ছে গিয়ে ৳৫০০। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ৳৫০০। ওকে। এরপরে চলো আমরা দেখি কি আছে। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান করা হয়েছে। স্যার বুঝো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান করা হয়েছে। স্যার, তুমি একটা চেক ব্যাংকে নিয়ে গিয়েছো বাট ব্যাংক তোমারে টাকা দেয় নাই। এখন ঘটনা হচ্ছে ব্যাংকে কিন্তু কিছু ঘটে নাই, ব্যাংকে কিছু ঘটবেও না। এটা তোমার কাছেই ঘটবে। এটা নগদান বইতেই ঘটবে। তো এই যে স্যার ব্যাংকে তুমি চেক দিয়েছো, ব্যাংক প্রত্যাখ্যান করছে বাট এটা নিয়ে কিন্তু তুমি নগদান বইতে কিছু লেখো নাই। এখন তাইলে ঘটনাটা কই লিখতে হবে? নগদান বইতে লিখতে হবে। এখন আসো, তুমি একটা চেক নিয়ে ব্যাংকে গেলা, তুমি অনেক সময় সিরিয়াল ধরে দাঁড়াইছিলা। তুমি যখন চেক নিয়ে ভাঙাইতে গেলা তখন তোমারে টাকা দিল না। তোমার কাছে কি এটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? এটা কি তোমার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ? ডেফিনিটলি এটা একটা ব্যাড নিউজ। তাইলে আমরা নগদান বইতে এটা কি করব বলো তো?
মাইনাস করে দিব। তাহলে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে আমরা এখানে লিখব জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। কত টাকা জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে? ৭,০০০ টাকা। ওকে, চলো তারপরে দেখি কি আছে। ৪,০০০ টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। স্যার, আমরা কারো কাছে টাকা পেতাম, সেই প্রাপ্য নোটটা ব্যাংক আদায় করে দিয়েছে, ব্যাংকে ঘটনা ঘটেছে, ব্যাংক কর্তৃক আদায় মানে ব্যাংকে ঘটনা ঘটছে, তার মানে এটা নগদান বইতে লিখতে হবে। এখন আসো, এই যে তুমি প্রাপ্য নোটটা পেয়েছো, এটা তোমার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ? এটা ডেফিনিটলি আমাদের জন্য গুড নিউজ। তাহলে আমরা এটা নগদান বইতে যোগ করব। তাহলে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়। ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় ৪,০০০ টাকা। ওকে, চলো দেখি তারপর কি আছে আমাদের জন্য। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। স্যার, ওই যে আমরা যেমনটা বলেছিলাম, চেক ইস্যু করেছি বাট ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে নগদান বইতে লিখেছি, কিন্তু ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয়নি তাহলে ব্যাংকে লিখতে হবে। এখন ব্যাংকে যদি লিখো তাহলে আমরা কি বলছিলাম যে স্যার ইস্যুকৃত চেক যেটা আমরা চেক দিয়েছি কাউকে কিন্তু ব্যাংকে উপস্থিত হয় নাই, ওটা কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে এটা মাইনাস কলামে চলে যাবে, ব্যাংক কলামে। এখানে আমরা লিখব ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, বা পরিশোধ না, সরি, উপস্থিত হয়নি, ব্যাংকে উপস্থিত হয়নি। ব্যাংকে উপস্থিত হয়নি। কত টাকা বলো তো ব্যাংকে উপস্থিত হয়নি? ২,০০০ টাকা। এখানে হবে হচ্ছে ২,০০০। এই তো, আমাদের আর কিছু যেহেতু নাই, তাইলে চলো আমরা এটা একটু যোগ বিয়োগ করে নামাই ফেলি। আমরা যদি এটাকে একটু যোগ বিয়োগ করি তাহলে আমরা কি বলতে পারি চলো দেখি। আমরা এখানে লিখব ২৬,৫০০ যোগ ২,৭০০ মাইনাস ২,০০০, ২৭,২০০ টাকা। তাহলে এখানে হচ্ছে ২৭,২০০ টাকা। আচ্ছা, এইখানে হচ্ছে স্যার ৩০,০০০ প্লাস ৫০০ প্লাস ৪,০০০। এখান থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, ৩,০০০, সরি, ৩০০ মাইনাস ৭,০০০। এইখানেও স্যার ২৭,২০০ টাকা। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, আমরা দুই পাশে যোগ বিয়োগ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ব্যালেন্স, যে টেনে ক্লোজ করে দিব। এটার নাম হচ্ছে সংশোধিত ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, সংশোধিত ব্যাংক ব্যালেন্স। যদি স্যার আমাদের এই দুইটা ব্যালেন্স ম্যাচ না করে তাহলে আমাদের বুঝতে হবে ব্যাংকের ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো প্রবলেম আছে। তো বেসিক্যালি ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য যেটা ছিল, দুই পক্ষের মধ্যে গরমিলের কারণ ফাইন্ড আউট করা এবং একটা দুইটার মধ্যে সুরাহা করে একটা কমপ্লিট ব্যালেন্স নিয়ে আসা। আমরা উভয় জেরের মাধ্যমে সেটা করতে পেরেছি বা করেছি। সো এই হচ্ছে আমাদের উভয় জেরের কনসেপ্ট ছিল। তোমরা যারা আমাদের উভয় জেরের অঙ্কগুলো বুঝো নাই বা এখনো তোমাদের কোনো ডাউট আছে, তোমরা চাইলে আমাদের ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে পারো, অথবা আমাদের এরপরও যদি কোনো প্রবলেম থাকে তোমাদের, আমাদেরকে সেটা কমেন্ট করে জানালে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 9, 10 এবং ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স, কমার্স, আর্টসের বিভিন্ন সাবজেক্ট রিলেটেড, বিভিন্ন টপিক রিলেটেড ভিডিও নলেজ পয়েন্ট একাডেমি নিয়মিত আপলোড করছে তাদের ইউটিউব চ্যানেলে। সম্পূর্ণ ভিডিও দেখতে তোমরা তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমরা আমাদের সাথে থাকতে, আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই জানার জন্য সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, যুক্ত হতে পারো আমাদের সাথে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে।
তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর পড়াশোনার ভিতরেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।